হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব হোসেন। আবারও তোমাদের সামনে হাজির হলাম। অনেকদিন তোমাদের সঙ্গে আমি যুক্ত থাকতে পারিনি, আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তির কিছু কাজের জন্য আমি ব্যস্ত ছিলাম। যাই হোক, আমাদের আজকের যে পড়ার বিষয় সেটা হচ্ছে তড়িৎ রসায়ন। খুবই ছোট একটা অধ্যায়। ছোট অধ্যায় বললেও ভুল হবে, কারণ আমাদের তো পুরো সিলেবাসটা নাই। পুরো সিলেবাসে এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এগুলো এখন আমাদের প্রয়োজন না। আমরা যে জিনিসটা দেখবো যে তড়িৎ রসায়নের ৭টা টপিক দেখব। তড়িৎ রসায়নের এই ৭টা টপিকই মূলত এর কি পয়েন্ট। এই ৭টা টপিক যদি আমরা ক্লিয়ার ভাবে করতে পারি, তাহলে আমাদের তড়িৎ রসায়নেতে ইনশাল্লাহ বাঁধানোর কিছুই থাকবে না। আমি প্রত্যেক ক্লাসের মতন এই ক্লাসেও এই ৭টা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করে নেব, যে কোনটা এমসিকিউ ভিত্তিক টপিক, কোনটা সিকিউ ভিত্তিক টপিক, আর কোনটা ক খ উভয়ের জন্য আসে। সো আমরা শুরু করি। আমাদের পড়ার বিষয় হচ্ছে আজকে তড়িৎ রসায়ন। প্রথম টপিকটা হলো তড়িৎ পরিবাহী, অপরিবাহী, সুপরিবাহী, এই তিনটা। এটা হচ্ছে সম্পূর্ণ একটা এমসিকিউ ভিত্তিক এবং ক খ রিলেটেড টপিক। 2 নম্বর আছে তড়িৎ সুপার পরিবাহী। এটা এরই অংশ, আমি একটু আলাদাভাবে এই জিনিসটা লিখেছি কারণ এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই বছর অ্যাডমিশন কোশ্চেনে এটা আসছে। 3 নম্বর টপিকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ। খুবই গুরুত্বপূর্ণ। এটা মূলত এই দুইটার বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত থাকতে হবে। খ রিলেটেড কোয়েশ্চেন বলতে পারে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য লেখো। আগে আগেকার কোয়েশ্চেন গুলো, বহুত পুরোনো সালের কোয়েশ্চেন গুলোতে দেখা যেত যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষের ডায়াগ্রাম আঁকতে হতো। এটা হচ্ছে যখন আমাদের শর্ট সিলেবাস ছিল না, তখন এই জিনিসটা আসতো, কিন্তু এখন এই অধ্যায়তে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন গুলোই বেশি আসে। তারপরে হচ্ছে 4 নম্বরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের নিয়ামক সমূহ। তড়িৎ বিশ্লেষ্য কোষের অ্যানোড ক্যাথোডে কখন জারণ হবে, কখন বিজারণ হবে, কোনটি আগে জারিত হবে, কোনটি পরে জারিত হবে, এটাই রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন। মানে এই তড়িৎ বিশ্লেষ্য কোষের নিয়ামক, এটা ক্ষতে আসতে পারে, এমসিকিউতে হয়তো বা দিতে পারে। 5 নম্বর যে টপিকটা তড়িৎ জারণ বিভব, বিজারণ বিভব, তড়িৎ ক্ষমতা, এই যে টপিকটা, এটা হচ্ছে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বা মূল বিষয় বলা যায়। কারণ এই টপিকটা যদি তুমি ভালোভাবে না জানো, এই একটার অভাবে তুমি এই 4 নম্বর টপিক, 6 নম্বর টপিক, 7 নম্বর টপিক, তিনটা একটাও ভালোভাবে অ্যান্সার করতে পারবো না। কারণ কোথায় জারণ হচ্ছে, কোথায় বিজারণ হচ্ছে, কোনটি আগে জারিত হবে, কোনটি পরে বিজারিত হবে, এইটাই যদি আমি হিসাব না করতে পারি, তাহলে আমরা কোনো ম্যাথই করতে পারবো না এই অধ্যায়ের। সো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে তড়িৎ জারণ বিভব ও বিজারণ বিভবের ক্রম। এটাই হচ্ছে মূল বিষয়। 6 নম্বরটা আসি। 6 নম্বরটা হচ্ছে কোন পাত্রে অপর কোনো বস্তু রাখা যাবে কিনা। এটা হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে কমন কোয়েশ্চেন, গ বা ঘতে থাকবেই থাকবে। সে তুমি যে বোর্ডে পরীক্ষা দাও না কেন, এই কোয়েশ্চেনটা অবশ্যই থাকবে। 7 নম্বর কোয়েশ্চেনটা হলো নান্নাষ্টের সমীকরণ এবং এর ম্যাথ। নান্নাষ্টের সমীকরণের ম্যাথ যদি দেয়, তাহলে এটা একটু এই বছরের জন্য বা আমাদের যখন কোয়েশ্চেন দিছিল এই অধ্যায়ের জন্য যদি একটু কঠিন কোয়েশ্চেন করে, তখন এই নান্নাষ্টের সমীকরণ থেকে ম্যাথ দিতে পারে। কঠিন বলতে গেলে আমাদের সময় যে কোয়েশ্চেনটা দিছিল, সে কোয়েশ্চেনে হচ্ছে নান্নাষ্টের সমীকরণটা ছিল না। অর্থাৎ গ এই টপিক থেকেই দুইটা কোয়েশ্চেন আসছিল। গ দিছিল যে এই জারণ বিজারণ বিভবের মান নির্ণয়, আর ঘতেও দিছিল হচ্ছে নান্নাষ্টের সমীকরণ নির্ণয়ের। ঘতে দিছিল কোন পাত্রের মধ্যে অপর কোনো বস্তু রাখা যাবে কিনা, যেটা আলাদা পদার্থের। আর 7 নম্বরটা হচ্ছে নান্নাষ্টের সমীকরণ ম্যাথ, এটাও গ ঘ রিলেটেড টপিক। তো আমাদের এই অধ্যায়ের ওভারভিউ একটা ধারণা হয়ে গেল। আমরা টপিক ধরে পড়া শুরু করব। প্রথম টপিকটা হচ্ছে যে তড়িৎ পরিবাহী, অপরিবাহী, সুপরিবাহী, এই তিনটা কি কি, এই তিনটার একটু বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। আমাদের প্রথম টপিক ছিল যে তড়িৎ পরিবাহী, তড়িৎ অপরিবাহী এবং তড়িৎ অর্ধপরিবাহী এবং তড়িৎ সুপরিবাহী। এই চারটা জিনিসগুলো এমসিকিউ এর জন্য একটু গুরুত্বপূর্ণ, এবং আমি এই চারটা জিনিসের কিছু উদাহরণ দিয়ে দেবো একবারে। সেগুলো একটু দেখে রাখলে তোমাদের জন্য ইজি হবে জিনিসটা, ঠিক আছে? এখন দেখো, আহ এখানে তড়িৎ পরিবাহী কারা? তড়িৎ পরিবাহী তো আমরা জানি যে যে সকল পদার্থের মধ্যে খুব সহজেই তড়িৎ পরিবাহিত করতে পারে। তাহলে এগুলো সহজে মনে রাখার উপায়টা হচ্ছে যে সকল ধাতু,
সকল ধাতু যেগুলো আছে সেগুলো কি কি, সেগুলো আর লিখলাম না, সেগুলো তোমরা জানোই সকল ধাতু কি কি কি। তারপরে হচ্ছে তোমার লবণের জলীয় দ্রবণ, সকল ধাতু, লবণের জলীয় দ্রবণ, তারপরে হচ্ছে ধাতব আয়নও। তাহলে তড়িৎ পরিবাহী কারা? যে সকল ধাতু, লবণের জলীয় দ্রবণ, এমনকি ধাতব আয়নও হলো তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্যে খুব সহজে তড়িৎ পরিবাহিত করতে পারে। তড়িৎ অপরিবাহী কারা? তড়িৎ অপরিবাহী যে সকল পদার্থের ভিতরে তড়িৎ পরিবাহিত হতে পারে না, যেরকম কাঁচ, তারপরে সিলিকন, তারপরে রাবার, শুকনো কাঠ, ইত্যাদি আরো আছে। বইয়ে তোমরা আরো উদাহরণ পাবা, এগুলো একটু দেখে নিও। আমি সাধারণ ধারণা দেওয়ার জন্য দেখাচ্ছি যে কোনগুলো হচ্ছে তোমার তড়িৎ অপরিবাহী। সাধারণত এইগুলোই আসে, হ্যাঁ, সাধারণত এইগুলো থেকে উদাহরণ আসে, কাঁচ, সিলিকন, রাবার, শুকনো কাঠ। এখন তড়িৎ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর জন্য আমাদের ফিজিক্সে আলাদা একটা অধ্যায় আছে, তাও এখানে একটু দেখাই দিই। তড়িৎ অর্ধপরিবাহী হচ্ছে যে সকল পদার্থ সাধারণত অপরিবাহী থাকে। এটা অনেকের ধারণা, একটা ভুল থাকে যে তড়িৎ অর্ধপরিবাহী মানে সে সবসময় আগে থেকেই অল্প অল্প পরিমাণ তড়িৎ পরিবাহিত করে, কিন্তু বিষয়টা এরকম না। মূলত তড়িৎ অর্ধপরিবাহী যেগুলা, সেগুলো কিন্তু একটা সময় মানে তাপ দেওয়ার আগ পর্যন্ত কিন্তু সেগুলো একটা অপরিবাহী নিয়ে কাজ করে। যখন আমি ওইটার তাপ দিচ্ছি, সেটা তখন অর্ধপরিবাহীতে রূপান্তরিত হচ্ছে। অর্থাৎ সকল অর্ধপরিবাহী একটা নির্দিষ্ট তাপমাত্রার আগে অপরিবাহী থাকে। এখন অর্ধপরিবাহী কারা? অর্ধপরিবাহী কারা, এদের সহজে মনে রাখার উপায় হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 14। এখন গ্রুপ 14 তো অনেকগুলো মৌল আছে। এখন মনে রাখার সহজ উপায়টা কি? হ্যাঁ, মনে রাখার সহজ হচ্ছে কুয়েত, হ্যাঁ, এখানে কুয়েত সিটি গেলে সোনা পাবে। এইটা, এই লাইনটা দিয়ে তোমরা এই তড়িৎ অর্ধপরিবাহীর যেই মৌলগুলো আছে সেগুলো সহজে মনে রাখতে পারবা। যেরকম কি কি? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম। হ্যাঁ, এই সোনা কিন্তু আবার হচ্ছে গোল্ড মনে করো না, এই সোনা মনে হচ্ছে তোমার স্টেনাস। আর পিতে হচ্ছে প্লাম্বাম। ঠিক আছে? তাহলে তড়িৎ অর্ধপরিবাহী কারা? পর্যায় সারণী 14 নম্বর গ্রুপ, এরা হচ্ছে সব তড়িৎ অর্ধপরিবাহী। তাপ দেওয়ার আগ পর্যন্ত এরা তড়িৎ অপরিবাহী ন্যায় কাজ করে। 4 নম্বরটা হচ্ছে তড়িৎ সুপরিবাহী। এটা কেন আমি এই বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ রাখতেছি, কারণ এই বছর ভর্তি পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসছে। আশা করা যায় তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এখান থেকে কোশ্চেন আসতে পারে। তো এই দুটো আমি জানিয়ে দিচ্ছি যে বইয়েও আছে, তাও একটু অনেক সময় জিনিসগুলো স্কিপ করা হয়, একটু জানিয়ে দিই যে তড়িৎ সুপরিবাহী, সুপার পরিবাহী কোনগুলো। এটা হচ্ছে YBA2, Barium2, ক্যালসিয়াম, কপার 3, অক্সিজেন 7। ঠিক আছে, এটা কপার, ক্যালসিয়াম না। দেখে অনেকে এর এর মতন মনে করতে, এটা কপার। আচ্ছা, তাহলে YBA2, কপার 3, অক্সিজেন 7। আর একটা হচ্ছে NV3, জার্মেনিয়াম। তাহলে আমাদের প্রথম টপিকটার যে বিষয়টা ছিল এমসিকিউ ভিত্তিক টপিক, এই চারটা থেকে তোমাদের মনে করো একটা এমসিকিউ অবশ্যই কমন আসবে। বইয়ে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো একটু দেখে নিবা। ও, আরেকটু জিনিস জানানোর দরকার ছিল যে তড়িৎ অপরিবাহীর মধ্যে আরো কিছু উদাহরণ আছে কিন্তু। যেরকম অনেকে মনে করে যে পানি তো তড়িৎ পরিবহন করে, সেটা তাহলে তাহলে মনে হয় পানিটা মনে হয় তাহলে তড়িৎ পরিবাহী, কিন্তু বাস্তব অর্থে পানি যেটা, পানি, অ্যালকোহল, এরা হচ্ছে তড়িৎ অপরিবাহী। এটা এই এমসিকিউটা দিলে অনেকে ভুল করবে। পানি, অ্যালকোহল, এরা হচ্ছে অবশ্যই তড়িৎ অপরিবাহী।
আর আরেকটা জিনিস এখানে যেটা বলছিলাম যে তোমার তড়িৎ পরিবাহী এবং তড়িৎ অপরিবাহী। এখন আহ, এখন তড়িৎ পরিবাহের মধ্যে আর একটা বিষয় আছে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আবার তড়িৎ পরিবাহী তড়িৎ অপরিবাহী গুলোকে ভাগ করা যায়। যেরকম তোমার আয়নিক যৌগ। হ্যাঁ, তোমার কিছু আয়নিক যৌগ আছে যেগুলো হচ্ছে সবল, আর কিছু আছে দুর্বল। এই দুইটা টপিক নিয়ে আমরা এর পরের চ্যাপ্টারে মানে পরের স্লাইডে আলোচনা করতেছি। ঠিক আছে, কারণ ওইখান থেকে একটা এমসিকিউ ভিত্তিক কোশ্চেন অবশ্যই আসবে। তো তোমরা দেখতে থাকো আমি পরের স্লাইডে কি কি দেখাই। আগের স্লাইডে যে জিনিসটা দেখানোর জন্য আমি এটা নতুন করে একটা ডায়াগ্রাম লিখলাম। ডায়াগ্রামটা একটু দেখো, যে তড়িৎ পরিবাহী তো আমরা এতক্ষণ দেখলাম যে একভাবে দেখলাম যে পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী। হ্যাঁ, এটা কিন্তু দুইটা বিষয়ের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে ভাগ করা হচ্ছে। বিষয়টা দেখো যে একবার তড়িৎ পরিবহন করতেছে একবার ইলেকট্রনের মাধ্যমে, যখন ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতেছে তখন আমরা বলতেছি ইলেকট্রন পরিবাহী। আর তড়িৎ যখন আহ, যখন কোনো তরল বা জলীয় মাধ্যমে পরিবহন করে তখন সেটা হয়ে যায় তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে শর্ত থাকবে অবশ্যই সেটা কোনো জলীয় দ্রবণ হইতে হবে, জলীয় দ্রবণ বা ওই পদার্থের গলিত দ্রবণ, অর্থাৎ মূল কথায় তরল থাকতে হবে সেখানে। তরল না থাকলে তড়িৎ বিশ্লেষ্য কাজ করবে না। এখন আমরা আগের চ্যাপ্টারে যে আগের স্লাইডে যে জিনিসটা দেখলাম যে ইলেকট্রন পরিবাহীর মধ্যে আমরা তড়িৎ পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী তিনটা দেখছি। ওই তিনটা কিন্তু আমি যেই তিনটার ক্ষেত্রে আমি উদাহরণগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু সবই ইলেকট্রন পরিবাহী। অর্থাৎ ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে আবার শর্ত কি থাকতে হবে? ইলেকট্রন পরিবাহীর ক্ষেত্রে শর্ত অবশ্যই থাকতে হবে, ধাতব হতে হবে, ধাতব পরিবাহী হইতে হবে। ধাতব পরিবাহী বলতে গেলে যেগুলো হচ্ছে সলিড, সলিড হতে হবে। তাই বলে মনে করো না যে অপরিবাহী যেগুলো সেগুলো হচ্ছে সবসময় ধাতু হয়, এরকম না। এটা বলছে ধাতব পরিবাহী। ঠিক আছে, এটাকে ধাতব পরিবাহীও বলা হয়ে থাকে। ইলেকট্রন পরিবাহী তাহলে তড়িৎ পরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ইলেকট্রন পরিবাহী বা ধাতব পরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর তড়িৎ বিশ্লেষ্য ওইটাকে আমরা, ওইটা শর্ত হচ্ছে জলীয় দ্রবণ থাকতে হবে, গলিত দ্রবণ থাকতে হবে। আর একটা বিষয় এখানে, যে তড়িৎ বিশ্লেষ্য যেটা, তড়িৎ বিশ্লেষ্যটাকে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, আর একটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। এখন সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা কারা? সবল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে সবল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে যে জিনিসগুলো মনে রাখবা সবসময় হইতে হবে সেটা তোমার আম, গাঢ় অম্ল বা শক্তিশালী অম্ল। ঠিক আছে, গাঢ় অম্ল বা শক্তিশালী অম্ল হইতে হবে তো সবল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে। আর একটা শর্ত কি, তোমার লঘু, সরি, গাঢ় ক্ষার বা শক্তিশালী ক্ষার। ঠিক আছে, আর তোমার লবণ। ঠিক আছে, তাহলে সবল তড়িৎ বিশ্লেষ্য কারা কারা? সবল তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে যে সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে তোমার 70 থেকে মিনিমাম 70% জলীয় দ্রবণে দ্রবীভূত হতে পারে, যে সকল আয়নিক দ্রবণ সেগুলোই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য। আর যেগুলো হচ্ছে মূলত কম পরিমাণে, যে সকল পদার্থ কোনো দ্রবণে কম পরিমাণে দ্রবীভূত হইতে পারে তারা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য উদাহরণগুলো আমি লিখি নাই, এগুলো আমি লিখবো। তাছাড়া তোমরা তো অম্ল ক্ষার কোনগুলো কি জানো, যে শক্তিশালী অম্ল কারা, তারপরে দুর্বল ক্ষার কারা, এগুলো তোমরা জানো। ঠিক আছে, এখন যারা হচ্ছে শক্তিশালী অম্ল আর শক্তিশালী ক্ষার তারা কিন্তু জলীয় দ্রবণে মিনিমাম 70 থেকে 100% ভাবে দ্রবীভূত হতে পারে। কিন্তু যারা দুর্বল
তারা কিন্তু জলীয় দ্রবণে 1 থেকে মাত্র 10% জলীয় মানে দ্রবীভূত হতে পারে। এদের একটা শর্ত হচ্ছে তোমার জলীয় দ্রবণে 70 থেকে 100% দ্রবীভূত হবে। ঠিক আছে, তো সবল তড়িৎ বিশ্লেষ্য শর্ত হচ্ছে এই 4টা। আচ্ছা, এবার দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রেও একই একই রকম, শুধু বিপরীত হবে। দুর্বল তড়িৎ বিশ্লেষ্যর ক্ষেত্রে হবে লঘু বা দুর্বল অম্ল, যেরকম হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা উদাহরণ দিয়ে দিলাম। তারপরে লঘু বা দুর্বল ক্ষার, ঠিক আছে। তারপরে তোমার এখানে জলীয় দ্রবণে 1 থেকে 10% দ্রবীভূত থাকবে। তাহলে তোমার তড়িৎ পরিবাহী এবং তড়িৎ পরিবাহী যেই এখানে ডায়াগ্রামটা দেখালাম, সেই ডায়াগ্রামের ভিত্তি থেকে আমরা সবল তড়িৎ পরিবাহী এবং দুর্বল তড়িৎ পরিবাহী এর বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। এখান থেকে পার্থক্য আমরা লিখতে পারবো। এখন আরেকটা যে জিনিস, এখানে তড়িৎ পরিবাহী অপরিবাহীর মধ্যে আরেকটা জিনিস আগের স্লাইডে বলা উচিত ছিল, যে অপরিবাহীর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে গেলে কি, পরিবাহী তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে সলিড দেখছি, যে যে সকল পদার্থ সলিড হয় সেগুলো সাধারণত পরিবাহী হয়। একমাত্র ব্যতিক্রম হচ্ছে, একমাত্র না, আরো ব্যতিক্রম আছে, কিন্তু সবচেয়ে কমন ব্যতিক্রমটা হচ্ছে তোমার মার্কারি। হ্যাঁ, মার্কারিটা হচ্ছে তরল পরিবাহী। এটা হচ্ছে একমাত্র পার্থক্য। তাহলে এই কয়টা বিষয় অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি তোমরা জানতে পারো, মানে ভালো করে জানো, তাহলে অবশ্যই এখান থেকে এমসি করতে পারবে। এখন অনেক সময় কোশ্চেন আসছে, তাহলে গাঢ় অম্ল, শক্তিশালী অম্ল, এগুলো কোনগুলা? এগুলো তো তোমরা জানো। আমি এর জন্য আলাদা একটা ক্লাসও নিয়েছি, যেখানে তোমার কোনগুলো ক্ষার, কোনগুলো অম্ল, কোনগুলো শক্তিশালী, এগুলো সব বলা আছে। সেই জন্য আমি এখানে আর রিপিট করলাম না যে কোনগুলো শক্তিশালী ক্ষার, কোনগুলো হচ্ছে তোমার শক্তিশালী অম্ল। এইগুলো আগের যে একটা ক্লাস নিয়েছিলাম, ওই ক্লাসে সব রয়েছে, ওখান থেকে একটু দেখে নিও, ঠিক আছে। আমরা এখন তড়িৎ রসায়নের যে স্লাইডটা নিয়ে আলোচনা করছি, এখানে হচ্ছে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য, এই দুইটার পার্থক্য খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এখান থেকে ঘর কোশ্চেনটা আসে। তো আমরা আর কিছু বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো দেখে নিই, যে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য, এই দুটার মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়। এখন তোমার প্রথম যেটা, যে ধাতব পরিবাহী, আমরা ধাতব পরিবাহী কিন্তু আগের বার দেখে আসলাম যে ইলেকট্রনীয় পরিবাহী বলা হয়। তাহলে ইলেকট্রনীয় পরিবাহী যেহেতু বলতেছে, তাহলে অবশ্যই এর তড়িৎ পরিবহনটা হয় কার মাধ্যমে? তড়িৎ পরিবহন হয় ইলেকট্রনের মাধ্যমে। ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয়। তাহলে এর ক্ষেত্রে তড়িৎ পরিবাহিত কি হবে? এর ক্ষেত্রে আয়ন দ্বারা। তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তোমার বিদ্যুৎ পরিবাহিত হয় বা তড়িৎ পরিবাহিত হয়, যেটা সেটা হচ্ছে আয়ন দ্বারা। তারপরে 2 নম্বর পার্থক্য, ধাতব পরিবাহী সাধারণত ধাতব বা মেটালিক হয়ে থাকে। মেটালিক হয়ে থাকে। আর এর ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে তরল। তিন নম্বর পার্থক্য, ধাতব পরিবাহী যেটা, এটা একটা ভৌত প্রক্রিয়া। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য যেটা, এটা কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বলতে গেলে বিক্রিয়াও ঠিকই, কিন্তু রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে। 4 নম্বর যে বৈশিষ্ট্যটা, এখানে এরা ওহমের সূত্র মেনে চলে। এরা হচ্ছে ফ্যারাডের সূত্র মানে।
তোমরা ইতিমধ্যে অলরেডি ওহমের সূত্র কি সেটা তো জানোই, কিন্তু এদের ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই বিষয়টা সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আছে, দ্বিতীয় সূত্রটা সিলেবাসে সেরকম একটা আমাদের নাই, প্রথম সূত্র থেকে আমরা ম্যাথগুলো করব। 5 নম্বর যে পার্থক্যটা যায়, এখানে ওহমের সূত্র মেনে চলে আর এটা হচ্ছে ফ্যারাডের সূত্র মেনে চলে। এখন আরেকটা যে পার্থক্যটা এখানে দেখানো যায় যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবাহীর দিক কোথায় হবে? আমরা তো জানি যে তড়িৎ পরিবাহিত হয় কোথায়, যে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে যায় তড়িৎ, ঠিক আছে? তাহলে তড়িৎ পরিবাহীর দিক ইলেকট্রনের বিপরীতে, অর্থাৎ ইলেকট্রন যেদিকে যায় বিদ্যুৎ তার বিপরীত দিকে যাবে, ঠিক আছে? আর আয়নের ক্ষেত্রে আয়ন যেদিকে যাবে বিদ্যুৎও সেদিকে যাবে, ঠিক আছে? তাহলে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষণের মধ্যে যদি পার্থক্য কখনো আসে ক্ষয়ের জন্য, তোমরা এখান থেকে 5টাই তথ্য দিয়ে দিতে পারো, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তথ্য এখানে আর নাই, এগুলো দিলেই এনাফ। আমাদের এখনকার টপিক হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং এর নিয়ামক সমূহ। তড়িৎ বিশ্লেষ্য কোষের ডায়াগ্রাম আগের মতো তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু নিয়ামক সমূহ বোঝানোর জন্য আমি একটু এক্সপ্লেন করে নিই যে তড়িৎ বিশ্লেষ্য কোষটা কি। তড়িৎ বিশ্লেষ্য কোষ হলো একটা ডায়াগ্রাম, একটা পাত্র মনে করো, এই পাত্রের মধ্যে একটা অ্যানোড এবং একটা ক্যাথোড, দুটা তড়িৎদ্বার যুক্ত থাকে। তোমরা তো 9-10-এও পড়ে এসেছো যে তড়িৎদ্বার কি, তারপর হচ্ছে তোমার এইগুলো ভোল্টেজ কোষ কি, এগুলো তোমরা তো সব জানোই, তো সেগুলো আর এক্সপ্লেন করলাম না। অ্যানোড ক্যাথোড কি জানো, এখন শুধু এই নিয়ামক সমূহ বোঝানোর জন্য আমি একটু হালকা ব্যাখ্যা করতেছি। মনে করো এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য কোষের বিষয়টা হলো যে তড়িৎ বিশ্লেষ্য কোষে বাইরে থেকে বিদ্যুৎ পরিবাহিত হবে এবং কোষের ভিতরে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, অর্থাৎ বাইরে থেকে শক্তি প্রদান করে ভিতরে বিক্রিয়া ঘটানো। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে তোমার ধনাত্মক আর ঋণাত্মক দুইটা প্রান্ত থাকে। এখন এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত, এটা ধনাত্মক প্রান্ত, আর ধনাত্মক প্রান্তটাই হচ্ছে ধনাত্মক তড়িৎদ্বার, হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড, ঠিক আছে? আর ধনাত্মক তড়িৎদ্বারের ক্ষেত্রে একে বলা হয় অ্যানোড। এখন ধনাত্মক আর ঋণাত্মক এই দুইটার মাধ্যমে এখানে কি বোঝাইতে যাচ্ছে দেখো। ধনাত্মকের ক্ষেত্রে এখানে নিউক্লিয়াসের পরিমাণ বেশি আছে, ওর অভাব হচ্ছে ইলেকট্রনের, অর্থাৎ এখানে ইলেকট্রন গ্রহণ করতে পারে। আর ইলেকট্রন গ্রহণ মানে কি? ইলেকট্রন গ্রহণ মানে কিন্তু জারণ ঘটানো, অর্থাৎ জারণ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রহণ করা হয়, আর যে গ্রহণ করে সে কিন্তু বিজারক, অর্থাৎ অ্যানোডে কিন্তু সবসময় জারণ ঘটে, ঠিক আছে? আর ক্যাথোড যেটা দেখো, ক্যাথোডে সবসময় ইলেকট্রনের আধিক্য বেশি। ইলেকট্রনের আধিক্য বেশি হলে সেটা তোমার ঋণাত্মক চার্জ যুক্ত। এখন ঋণাত্মক তোমার ইলেকট্রনের যেহেতু এখানে প্রাধান্য বেশি, তাহলে নিউক্লিয়াসের অবশ্যই ঘাটতি, আর নিউক্লিয়াস অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত, তাহলে পজিটিভ চার্জের যে টানটা, হ্যাঁ, এই পজিটিভ চার্জ গ্রহণ করার প্রক্রিয়াটাই হচ্ছে বিজারণ। তাহলে ক্যাথোডে সবসময় কি ঘটে? ক্যাথোডে হয় বিজারণ আর অ্যানোডে হয় জারণ। তাহলে তুমি দেখো সোডিয়াম আর ক্লোরিন আছে মনে করো এই দ্রবণে, সোডিয়াম আর ক্লোরিন যেহেতু আছে, এখানে সোডিয়াম ক্লোরিনের জলীয় দ্রবণ নিতে পারি, আবার হচ্ছে গলিত দ্রবণ নিতে পারি। জলীয় দ্রবণ নিলে এক বিষয় হবে, আর গলিত দ্রবণ নিলে আর একটা বিষয় হবে। এই জন্যই এইখানে তড়িৎ বিশ্লেষ্য কোষের নিয়ামকের ব্যাপারটা আসে। তো নিয়ামকের ব্যাপার আগে আমি এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গলিত দ্রবণ। গলিত দ্রবণেরটা একটু ভালো করে দেখে নাও। গলিত দ্রবণের ক্ষেত্রে
তোমার সোডিয়াম ক্লোরাইড যে লবণটা ওইটাকে আমি তাপ দিয়ে গলিয়ে ফেলেছি। এখন তাহলে এখানে দুইটা আয়ন আছে, একটা আছে সোডিয়াম আয়ন, একটা ক্লোরিন আয়ন। সোডিয়াম আয়নটা ধনাত্মক চার্জ বিশিষ্ট। এখন ক্যাথোডে যেহেতু সবসময় বিজারণ ঘটবে, তাহলে ক্যাথোডে এই পজিটিভ চার্জটা যাবে, ক্যাথোডে গিয়ে ধনাত্মক চার্জ জমা হবে। এখন দেখো সোডিয়াম, তাহলে সোডিয়ামটা কি করবে, ওর ইলেকট্রনটা, এর তো ইলেকট্রনের ঘাটতি আছে তাই না, ও ইলেকট্রন গ্রহণ করবে, ও এখানে যে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে ধাতব সোডিয়াম, ধাতব সোডিয়াম এখানে যুক্ত হবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার বিজারণাধ্য বিক্রিয়া। ঠিক আছে, আর ক্লোরিন যেটা, ক্লোরিনটা চলে যাবে এই অ্যানোডে, অ্যানোডে গিয়ে জারণ ঘটাবে। জারণটা কিভাবে ঘটাবে দেখো, ক্লোরিন ওর তো তোমার নিউক্লিয়াস আছে, ও তো ইলেকট্রনের আধিক্য, ওর তো ইলেকট্রনের হচ্ছে আধিক্য বেশি, ওর তো নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াসটা এখন কোথায় পাবে, নিউক্লিয়াসের জন্য কি পজিটিভ চার্জ না, পজিটিভ চার্জটা কোথায় পাবে, সে পাবে অ্যানোডে। তাহলে অ্যানোডে যে কি করবে, সে হচ্ছে এই যে ইলেকট্রনটা আছে না, ইলেকট্রনটা দান করে দেবে। ইলেকট্রন দান করলেই সে পজিটিভ, মানে পজিটিভ বলতে গেলে ওর যে ক্যাথোডের যে ঘাটতিটা, ক্যাথোডের ঘাটতিটা পূর্ণ হয়ে যাচ্ছে, যার কারণে সোডিয়ামটাও নিউট্রাল হয়ে গেল, ক্লোরিনটাও এখানে নিউট্রাল হয়ে গেল। তাহলে ক্লোরিন তো সাধারণত আমরা জানি গ্যাস, ঠিক আছে। এখন ক্লোরিন এখানে ঘটাইলো কিন্তু জারণ, আর সোডিয়াম এখানে করাইলো বিজারণ। এই দুইটারে আমরা একভাবে, একটারে বলতে জারণাধ্য বিক্রিয়া, এটারে বলা হচ্ছে বিজারণাধ্য বিক্রিয়া। তাহলে ধনাত্মক চার্জ ক্যাথোডে গিয়ে বিজারণ ঘটায়, এখানে সোডিয়াম ধাতু জমা হলো। ক্লোরিন যেটা অ্যানোডে গিয়ে জারণ ঘটায়, এখানে ক্লোরিন গ্যাস তৈরি হলো। এটা হচ্ছে জারণাধ্য বিক্রিয়া। তাহলে দেখো যে তড়িৎ বিশ্লেষ্য কোষ, এর ফাংশনটা কি হলো, এর ফাংশনটা কিন্তু বহুমুখী। তড়িৎ বিশ্লেষ্য এই কোষটা ব্যবহার করে গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং থেকে শুরু করে মরিচা নিষ্কাশন সবগুলোই কিন্তু এই প্রক্রিয়ায় হয়ে থাকে। দেখতেছো যে আর একটা যে বিষয় এখানে জারণ বিজারণ এখানে তো ঘটলো, জারণাধ্য বিক্রিয়া বিজারণাধ্য বিক্রিয়া। এখন যদি এখানে একের অধিক যদি যৌগ থাকে বা মৌল থাকে, আয়ন থাকে, তখন কি হবে, ওইগুলোর বিশ্লেষণের জন্য আমার এখানে নিয়ামক সমূহ ব্যবহার করা হবে। এখন দেখো এখানে তো ধাতব সোডিয়াম জমা হলো, আর এখানে ক্লোরিনের বুদবুদ সৃষ্টি হবে। এটা হচ্ছে গলিত দ্রবণের ক্ষেত্রে একটা গেল, আর একটা হচ্ছে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণের ক্ষেত্রে কি হয় এটা দেখো,